স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টর নিয়ে এবং আয়ত একক ভেক্টরের কাজ কি, কিভাবে এগুলো হিসাব করতে হয় এবং আয়ত একক ভেক্টর থেকে আমরা যে অবস্থান ভেক্টরটার পরিচয় পাবো সেই অবস্থান ভেক্টরকে কিভাবে যোগ বিয়োগ করব, গুণ ভাগ করব, সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার যে আলোচনাটা রয়েছে, স্থানাঙ্ক আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আজকে একটু ডিটেলস শিখব, ইন ডেপথ এখানে ভেক্টরে আলোচনা হবে। তো প্রথমত আমাদের জানতে হবে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। পরবর্তীতে জানতে হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করি। তো মূলত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটার সাথে আমরা অলরেডি পরিচিত। আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যদি পরিচয়টা দিই, এভাবে দেওয়া যেতে পারে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি অক্ষ থাকে। একটা অক্ষকে আমরা কি বলি? এক্স অক্ষ বলি। আরেকটা অক্ষ ঠিক লম্বভাবে তার সাথে কাজ করে, যেটাকে আমরা ওয়াই অক্ষ বলি। এবং এই এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে আমরা একটা সারফেস ডেভেলপ করতে পারি। এই সারফেসের মধ্যে যে কোনো বিন্দুর অবস্থান আমরা ভুজ এবং কোটি, এই দুটি দিয়ে আমরা সাধারণত প্রকাশ করে থাকি। তো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন আমরা একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান নির্দেশ করতে যাই, তখন আমাদের ভুজ এবং কোটিটাকে ইন্ডিকেট করাই থাকে। তো আমরা এটাকে যদি এক্স অক্ষ বলি এবং ঠিক লম্বভাবে অবস্থান করছে ওয়াই অক্ষ, এবং দুটি অক্ষ যে বিন্দুতে ছেদ করছে সেটাকে আমরা মূল বিন্দু বা ও বিন্দু হিসাবে ইন্ডিকেট করি। ওকে, এখন এই অবস্থানে বা এই সারফেসটার মধ্যে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক বিবেচনা করি, সাপোজ আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিচ্ছি, এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 1, একটু বড় মান দিই, 1 না দিই, সাপোজ তো এটার মান আমরা দিচ্ছি 6,3। ওকে, তো এটার পজিশন অনুযায়ী যে অবস্থানে রয়েছে, এক্স অক্ষ বরাবর 6 একক এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক অবস্থান রয়েছে। তো এই বিন্দুটাকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই মূল বিন্দু সাপেক্ষে, যে মূল বিন্দু থেকে সে মূলত কোন দিকে অবস্থান করছে, তাহলে আমরা একটা ভেক্টর দিয়ে সেটাকে প্রকাশ করতে পারি। ঠিক এভাবে যে এই বিন্দুটা দিয়ে আমরা এই বিন্দুটার অবস্থান, বা এই রেখাটা দিয়ে আমরা এই বিন্দুটার অবস্থান নির্দেশ করছি। মূলত এই ভেক্টরটাকে আমরা মূলত বলে থাকি অবস্থান ভেক্টর। ওকে, তো এখন এই অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা যদি তার প্রকাশটা দেখি যে কিভাবে এই অবস্থান ভেক্টরটাকে প্রকাশ করে, আমরা যদি এখানে জাস্ট একটু অ্যারো দিই এবং এখানে একটা ভেক্টরের নাম দিই, সাপোজ টু এ ভেক্টর, তাহলে এ বিন্দুটার অবস্থান এ ভেক্টর দিয়ে প্রকাশ হলো। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কিভাবে লিখি? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জাস্ট আমরা 6 এবং 3 একটা পজিশন দিই, দ্যাটস ইট। তাহলে এখন যদি প্রশ্ন করা যায় যে তাহলে এ ভেক্টর সমান আমি আসলে কি লিখব? 6,3? না, এভাবে তো লিখবো না। আমরা নর্মালি কি লিখি? এ বিন্দুর স্থানাঙ্ক লিখি 6,3। তাহলে আমরা আগে লিখতাম এ মানে হচ্ছে 6,3, বাট এখন আজকে আমাদের জানতে হবে এ ভেক্টর ইকুয়ালস টু মূলত আমরা আসলে কি লিখব। ডেফিনেটলি আমরা এ ভেক্টর ইকুয়ালস টু 6,3 এটা লিখতে পারি না, এ বিন্দুর স্থানাঙ্ক 6,3 লিখতে পারি। ওকে, তো এটার জন্য আমাদের যেটা প্রথম জানতে হয় সেটা হচ্ছে একক ভেক্টরটা কি, বা একক ভেক্টর কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখে নিই। তো একক ভেক্টরের ইন্ডিকেশনের জন্য আমরা প্রথমে একটা এক্স অক্ষ প্রকাশ করছি, যে আমাদের একটা অক্ষ হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর প্রত্যেক একক ভেক্টরের জন্য বা প্রত্যেক একক মানের জন্য আমরা যে ভেক্টরকে প্রকাশ করি, সাপোজ এটা একটা একক মান, এতটুকুর জন্য আমি প্রকাশ করব যে ভেক্টর দিয়ে, সেটাকে বলা হয় আই ক্যাপ। অর্থাৎ এক্স অক্ষ বরাবর প্রতি একক মানকে প্রকাশ করার জন্য যে ভেক্টর প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্স অক্ষের একক ভেক্টর। একই রকমভাবে ওয়াই অক্ষ বরাবর আমরা ধরে নিচ্ছি এতটুকু, এটা একটা একক মান বা ইউনিট মান। এই এতটুকু ইউনিট মানকে আমরা যে ভেক্টর দিয়ে প্রকাশ করি সেটার হচ্ছে জে, এবং এই জে ক্যাপটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে আমরা যদি আগের ছবিটাতে প্রথম চলে যাই, আগের ছবিটাতে দেখি,
আগের ছবিটাতে কীরকম আসবে, এ ভেক্টর থেকে যদি আমি এ বিন্দু থেকে যদি আমি এক্স অক্ষ বরাবর একটা লম্ব অঙ্কন করি, লম্বটা সম্পূর্ণ হয়নি, এবার হয়েছে, এবং এ ভেক্টর এ বিন্দু থেকে যদি ওয়াই অক্ষ বরাবর একটি লম্ব বিবেচনা করা যায়, তাহলে দুটা নতুন বিন্দু কিন্তু আমরা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের পি বিন্দু, আরেকটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। তাহলে এই ও থেকে পি পর্যন্ত যে দূরত্বটা রয়েছে, এই যে ও বিন্দুটা, এখান থেকে পি বিন্দুর যে দূরত্বটা রয়েছে, এটাকে আমরা মূলত প্রকাশ করব ঠিক এইভাবে। যেহেতু ওপি এর দূরত্ব হচ্ছে 6 ঘর বা 6 একক, তাহলে আমরা বলতে পারি 6i। একই রকমভাবে আমরা ও কিউ বরাবর তাহলে বলতে পারবো 3, তার পাশে লিখব আমরা জে। তার মানে এখানে 1 একক, 2 একক এবং 3 একক। সেমভাবে এক্স অক্ষ বরাবর 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক এবং এই পর্যন্ত হচ্ছে 6 একক। তাহলে এ ভেক্টরকে মূলত কিভাবে প্রকাশ করব? আমরা এ ভেক্টরটাকে তো প্রকাশ করতে চাচ্ছি। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে ও এ যে ভেক্টরটা রয়েছে বা এ ভেক্টর যেটা রয়েছে, সেটার দুটো উপাংশ রয়েছে, একটা হচ্ছে ওপি এবং একটা হচ্ছে ও কিউ। তাহলে আমরা একটু লিখি। ও ভেক্টরের দুটি উপাংশ এক্স অক্ষ বরাবর ওপি ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর ও কিউ ভেক্টর। তাহলে ওপি ভেক্টর হচ্ছে ও এ ভেক্টর একটি উপাংশ এবং ও কিউ ভেক্টর এটাও হচ্ছে ও এ ভেক্টর একটি উপাংশ। তাহলে দুটো উপাংশ, কিন্তু এখানে একটা ওয়ার্ড খেয়াল করতে হবে, আমরা ও এ ভেক্টরের দুটো উপাংশ পেয়েছি, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। ওকে, ফাইন। তাহলে ও কিউটা যেহেতু উলম্ব বা ঊর্ধ্বমুখী, তাহলে আমরা পি এ ভেক্টরকে ডেফিনেটলি ও কিউ এর সমান বলতে পারি। ও কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু পি এ ভেক্টর। ওকে, ফাইন। এখন আমি যদি এটার মধ্যে একটা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ত্রিভুজ ও এ পি, তাহলে এই এটার মধ্যে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে আমরা বলতে পারছি যে ওপি ভেক্টর প্লাস পি এ ভেক্টর, কারণ ওপি হচ্ছে প্রথম ভেক্টর, এটা হচ্ছে আদি বিন্দু, পি হচ্ছে দ্বিতীয় বিন্দু বা ওপি ভেক্টরের শেষ বিন্দু, সেখান থেকে দ্বিতীয় ভেক্টরটা শুরু হয়েছে পি এ ভেক্টর। তাহলে দ্বিতীয় ভেক্টরটা যোগ করলাম, তাহলে প্রথম ভেক্টর যোগ দ্বিতীয় ভেক্টর ইজ ইকুয়ালস টু লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরটা কত? লব্ধি ভেক্টরটা হচ্ছে ও এ। এখন যদি আমি মান ইন্ডিকেট করি, ও এ ভেক্টরকে আমরা কী দিয়ে প্রকাশ করছি? এ ভেক্টর দিয়ে। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু ওপি ভেক্টরকে আমরা বলতে পারবো 6i প্লাস পি এ ভেক্টরকে আমরা বলতে পারবো 3j। তাহলে লক্ষ্য করে দেখো, এ ভেক্টর ইকুয়ালস টু আসলো 6i প্লাস 3j। দ্যাট মিনস আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা বলতাম, এ ভেক্টর আমরা এ বিন্দু মানে হচ্ছে 6,3, সেটাকে আমরা যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, তখন সেটাকে আমরা প্রকাশ করতে পারবো এ ভেক্টর ইকুয়ালস টু 6i প্লাস 3j এতটুকু দ্বারা। অর্থাৎ এর মাঝখানে আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে কিন্তু তার মাঝখানে প্লাস চিহ্নটা পেয়েছি। তার মানে সরাসরি আমরা বলতে পারি এখন ও এ ভেক্টর ইকুয়ালস টু 6i প্লাস 3j। তাহলে এভাবে আমরা একাধিক বিন্দুর অবস্থান নির্দেশ করতে পারি। যেমন এখানে আমি কয়েকটা ভেক্টর রাখতে চাচ্ছি। মূল বিন্দু থেকে আমরা এখানে একটা ভেক্টর নিলাম, সেকেন্ড আরেকটা ভেক্টর নিই, দেন আমরা আরেকটা ভেক্টর নিচ্ছি, তিনটা ভেক্টর, এবং প্রত্যেকটার স্থানাঙ্ক ইন্ডিকেট করতে চাচ্ছি। আমরা প্রথম ভেক্টর যেটা আছে সেটাকে আমরা এইভাবে দিলাম, যেটা হচ্ছে 5,1, পরেরটা হচ্ছে আমার 4,3 অ্যান্ড প্রথমটা হচ্ছে বা থার্ডটা হচ্ছে আমাদের এখানে 1,6। এটা প্রথম ভেক্টর, এটা দ্বিতীয় ভেক্টর, এটা তৃতীয় ভেক্টর। আমি যদি ইন্ডিকেট করি পি ভেক্টর, কিউ ভেক্টর এবং আর ভেক্টর, তাহলে আমরা এখানে এখন প্রেজেন্ট করতে পারবো এভাবে যে পি ভেক্টর ইজ ইকুয়ালস টু আই প্লাস
6j, কিউ ভেক্টর ইকুয়ালস টু বলতে পারবো 4i প্লাস 3j। একইভাবে আর ভেক্টর ইকুয়ালস টু বলতে পারবো 5i প্লাস অনলি জে, কারণ 1 লেখার কিন্তু কোনো দরকার নাই। তো এটার উচ্চারণটা কিন্তু আই ক্যাপ 6j ক্যাপ 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং 5i ক্যাপ এবং প্লাস জে ক্যাপ, ক্যাপ বলতে হয় আর নর্মালি। তো উচ্চারণের সময় ক্যাপটা উজ্জ্ব থাকে, ক্যাপটা ওভাবে উচ্চারণ করা হয় না। তাহলে আমরা এখানে একটা জিনিস প্রথম বুঝতে পারলাম যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের ভুজ এবং কোটি থাকে, কিন্তু ভেক্টর দ্বারা যখন সেই বিন্দুটার অবস্থান ভেক্টর নির্দেশ করা হয়, ভেক্টর দ্বারা সেই বিন্দুটির অবস্থান ভেক্টর নির্দেশ করা হয়, তখন সেই ভেক্টরটাকে প্রেজেন্ট করার সময় ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে সেটাকে আমরা প্রেজেন্ট করতে পারি। এখন এখানে আরও দুই একটা জিনিস অ্যাড করতেই হয়। যখন আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর প্রকাশ করি, সেই ভেক্টরের একটা মানও থাকে। অর্থাৎ যদি আমরা ও এ এটার লেন্থ কাউন্ট করতে চাই, তাহলে কিভাবে কাউন্ট করব একটু উল্লেখ করি। ভেক্টরের মান নির্ণয়টার জন্য আমরা আবারও ওই সেই ত্রিভুজের দিকে যাব। ত্রিভুজ ও এ পি, এই ত্রিভুজের মধ্যে আমরা যদি পিথাগোরাসে অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো ও এ স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ও এ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার রুট ওভার পি এ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে রুট ওভার পি এ স্কোয়ার, এটার মান দাঁড়াচ্ছে 3 স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, এটার মান দাঁড়াচ্ছে আমার 6 স্কোয়ার। তার মানে ও এ ভেক্টর ইকুয়ালস টু আমরা এখানে পাচ্ছি 9 প্লাস 36, দ্যাটস ইকুয়ালস টু রুট 45। তাহলে আমাদের এটার মান পেয়ে গেলাম যে একটা ভেক্টরের যদি মান বের করতে চাই, শুধু মান, তাহলে সেক্ষেত্রে রুট ওভার দিয়ে আমার আই এর সাথে যে সহগটা থাকে সেটার স্কোয়ার এবং জের সাথে যে সহগটা থাকে সেটার স্কোয়ার করলেই হয়। তো আমরা এখন এই আলোচনাটাকে যদি একটু থিওরিটিক্যালি প্রকাশ করতে চাই, অর্থাৎ থিওরি দিয়ে যদি আমরা এটাকে ইন্ডিকেট করতে চাই, তাহলে কী রকম করে লিখতে পারি সেটা একটু লক্ষ্য করি। বোঝার সুবিধার জন্য আমি প্রথমে মান দিয়ে বিষয়টা বুঝিয়েছি। তো আমরা একটু থিওরি পার্টে আসি। ধরলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ, দেন ওয়াই অক্ষ। আমরা একটা নির্দিষ্ট বিন্দুর বিবেচনা করছি। নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু। এ বিন্দুর অবস্থান আমি ডিক্লেয়ার করলাম এ এক্স কমা এ ওয়াই। ওকে, তাহলে এর অবস্থান ভেক্টর নির্দেশ করতে গেলে আমরা মূল বিন্দু থেকে এ পর্যন্ত যাব, এ পর্যন্ত পৌঁছাবো। দেন আমরা যে ভেক্টরটা পাচ্ছি এটাই হচ্ছে মূলত আমাদের এ ভেক্টর। তাহলে ও এ, দ্যাট মিন্স ও এ প্রেজেন্ট করে, ও এ ভেক্টর মূলত প্রেজেন্ট করে এ ভেক্টরকে, এবং এ ভেক্টর ইকুয়ালস টু আমরা তাহলে বলতে পারবো, ঠিক এভাবে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এই পর্যন্ত এটা হচ্ছে আমার এ এক্স, এই বিন্দুটা যেটা এক্স অক্ষকে ছেদ করে, আর ওয়াই অক্ষকে যেটা ছেদ করে সেটা এ ওয়াই। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে ও এম, আর এটাকে যদি আমি ও এন দ্বারা ইন্ডিকেট করি, তাহলে ও এম এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এ এক্স আই ক্যাপ, এবং ও এন এটার ভ্যালু দাঁড়াচ্ছে এ ওয়াই জে ক্যাপ। তাহলে এ ভেক্টর ইকুয়ালস আমরা এখন সহজেই বলতে পারবো এ ভেক্টরের মান
এ ভেক্টরের মান হচ্ছে আমার এ এক্স আই প্লাস এ ওয়াই জে ক্যাপ। ওকে, অ্যান্ড এ ভেক্টরের শুধুমাত্র মান যদি প্রকাশ করি তাহলে এভাবে মডুলাস দিতে হয়, দেন হচ্ছে আমার চলে আসে এ ভেক্টর ইকুয়ালস টু আমরা তাহলে এখন থেকে বলতে পারি রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমার এ ভেক্টরের মান, আর এটা হচ্ছে শুধুমাত্র ভেক্টর। এখানেও চাইলে আমরা থিওরিটা অ্যাড করে দিতে পারি যে ত্রিভুজ বিধি আমরা অ্যাপ্লাই করেছি, ত্রিভুজ ও এ এম, এই ত্রিভুজের মধ্যে আমাদের রয়েছে এখানে ও এম প্লাস এ এম ইকুয়ালস টু ও এ। তাহলে ও এ ভেক্টর ইকুয়ালস টু ও এম ভেক্টর প্লাস এম এ ভেক্টর, অ্যান্ড ও এম মিনস এ এক্স আই প্লাস এম এ মানে হচ্ছে এ ওয়াই জে, আর ও এ ভেক্টরকে আমরা সরাসরি এ ভেক্টর দ্বারা ইন্ডিকেট করলাম। এভাবে আমরা চাইলে এখানে ভেক্টরটাকে ইন্ডিকেট করে দিতে পারি। তাহলে ভেক্টরের প্রকাশটা স্থানাঙ্ক ব্যবস্থায় কীভাবে করতে হয় এটা আমরা অলরেডি বুঝে গিয়েছি এবং সেটার মান পেয়েছি। এখন এখানে নতুন একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। অর্থাৎ এই ও এ ভেক্টরে সমান্তরালে যদি কোনো ভেক্টর থাকে, সেই সমান্তরাল ভেক্টরটার ইউনিট ভেক্টরটা কত হবে সেটা কি? সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টরের একটা ইন্ডিকেশন আছে, যেহেতু আমরা এ ভেক্টর বলেছি, এটা স্মল লেটার হচ্ছে এটা, তার উপর ক্যাপ, তাহলে এ ক্যাপ স্মল লেটারের উপর ক্যাপ দিলে বুঝতে হবে এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর ইজ ইকুয়ালস টু আমরা সবসময় বলবো যে ভেক্টরটা রয়েছে সেই ভেক্টরটাকে যদি তার মান দ্বারা প্রকাশ করা হয় তাহলে তার সমান্তরাল একক ভেক্টর আসে। তাহলে এ ভেক্টরটা কত? এ ভেক্টরটা আমাদের হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে ডিভাইড এ ভেক্টরের মান কত? রুট ওভার অনলি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তারপরে মান বের করার সময় আমরা কি অ্যাপ্লাই করেছিলাম? পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করেছি। তো এটাই কিন্তু আমাদের মান বের করার একমাত্র প্রসেস। আর ভেক্টর প্রকাশ করার জন্য আমরা কি অ্যাপ্লাই করেছি? ভেক্টর অ্যাপ্লাই করার জন্য আমরা মানে কীভাবে ভেক্টরকে প্রেজেন্ট করব সেটার জন্য আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করেছি। এই ডিফারেন্সটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে ত্রিভুজ বিধি দিয়ে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা অবস্থান ভেক্টরের প্রেজেন্টেশনটা পাই, এবং পিথাগোরাস উপপাদ্য দিয়ে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা থেকে ভেক্টরের মানটা পাই। তো সমান্তরাল একক ভেক্টর বের করতে গেলে নিয়ম হচ্ছে ভেক্টরটাকে তার মান দ্বারা ডিভাইড করলে যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাকে মূলত বলবো আমরা তার সমান্তরাল একক ভেক্টর। তাহলে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। সাপোজ আমরা এরকম একটা কোশ্চেন দিলাম, উল্টো করে কোশ্চেনটা দিই একটু, এগুলো রাফ কোশ্চেন, এগুলো কোনো সিরিয়াল দরকার নাই। যেমন ধরো একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু 5i প্লাস 3j। তাহলে এটার ছবি যদি অঙ্কন করি তাহলে এটার অবস্থানটা কীরকম আসে? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে 5 টাইমস অফ আই, তাহলে 1 2 3 4 5, 5 টাইমস অফ আই এখানে আসবে, এবং 3 টাইমস অফ জে ওয়াই অক্ষ বরাবর 1 2 3, এটা হচ্ছে 3 টাইমস অফ জে। তাহলে দিস ইজ 3j, এবং এক্স অক্ষ বরাবর আমরা বলবো 5i, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে সেই ক্ষেত্রে আমার স্থানাঙ্কটা দাঁড়াচ্ছে এই পজিশনে, এবং আমরা যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে মূল বিন্দু থেকে ওই পর্যন্ত পৌঁছাতে যে ভেক্টরটা আসবে সেটাকে মূলত আমরা বলবো তার অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে পেয়ে গিয়েছি। এখন তাহলে ভেক্টরটাকে ইন্ডিকেট করলাম, এই হচ্ছে আমার চিত্র। তো কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে আর ভেক্টরের অবস্থান সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আর ভেক্টর ইকুয়ালস টু 5i প্লাস 3j, এটার সমান্তরাল
একক ভেক্টর নির্ণয় করো, এটা কোশ্চেন। তাহলে এটা আনসারটা কীভাবে বের করব? খুব সহজ। প্রথমে আমরা আর ভেক্টরের মানটা বের করে নিব। ফার্স্ট টাইম আর ভেক্টরের মান কী হবে? রুট ওভার এ এক্স। একে যে সূত্রের মধ্যে আমরা একটু খেয়াল করি, কী লিখছি সূত্রে আমরা? এ এক্স স্কোয়ার। এ এক্স স্কোয়ারটা কি? আই আই একক ভেক্টরের যে সহগ সেটা হচ্ছে এ এক্স, এবং এ ওয়াই স্কোয়ার এটা কি? এ ওয়াই স্কোয়ার হচ্ছে যে ভেক্টর বা যে একক ভেক্টরের যে সহগ সেটা। তাহলে সূত্র অনুযায়ী আমাদের এখানে মূলত লেখা উচিত কি? এখানে লেখা উচিত আর ভেক্টর ইকুয়ালস টু, আমরা সূত্রই লিখতে চাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। তাহলে আমার এখানে আনসারটা দাঁড়াচ্ছে এ এক্সের আইডেন্টিটি হচ্ছে আই একক ভেক্টরের সহগ। আই একক ভেক্টরের সহগ কত আছে? 5, তার স্কোয়ার প্লাস এ ওয়াই ভেক্টর, এ ওয়াই এর মান হচ্ছে যে একক ভেক্টরের সহগ, তার মানে 3 স্কোয়ার। তাহলে 25 আর 9 যোগ করলে আমাদের আসতেছে 34। এখন আমি যদি স্মল আর দিয়ে এর উপর ক্যাপ দেই, এটা মানে হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। এই যে সমান্তরাল একক ভেক্টর যেটা কোশ্চেন করেছি, যে ভেক্টরটা দেওয়া থাকবে সেই ভেক্টরের স্মল লেটার দিয়ে তার উপর ক্যাপ দিলে সেটাকে সমান্তরাল একক ভেক্টর বলা হয়। অর্থাৎ আমি যদি এটা সমান্তরালে আরও ভেক্টর চিন্তা করতাম, এখানে আরও সমান্তরাল চিন্তা করি, এইরকম ভেক্টরগুলোর ক্ষেত্রে তার ইউনিট মান বা একক মান কত হবে সেটা মূলত এই সমান্তরাল একক ভেক্টর দিয়ে ইন্ডিকেট করা হয়। তাহলে আমরা আর ভেক্টরের ভ্যালু এখানে বলতে পারবো। আমরা প্রথমে ভেক্টরটা পুরোটাই লিখব। পুরো ভেক্টরটা হচ্ছে আমার 5i প্লাস 3j ডিভাইড রুট 34। এবার এই রুট 34টাকে আমরা ইন্ডিভিজুয়ালি লিখব। 5 ডিভাইড রুট 34i প্লাস 3 ডিভাইড রুট 34j। এই যে এখন যে নতুন ভেক্টরটা আমাদের সামনে আসলো, এটাই মূলত হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ আর ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর। তাহলে আশা করছি যে স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করি সেটা যেমন বুঝতে পারলাম, একই সাথে সেই ভেক্টরটির মান, সেই ভেক্টরটির ডিরেকশন এবং সেই ভেক্টরটির সমান্তরাল একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয় আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। একই সাথে বিভিন্ন স্থানাঙ্ক দেওয়া থাকলে সেই স্থানাঙ্কের ইন্ডিকেশন দ্বারা, যেটা আমরা সেকেন্ড পিকচারে দিয়েছি, স্থানাঙ্কের ইন্ডিকেশন দ্বারা আমরা ওইটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করলে কীভাবে ভেক্টরগুলোকে প্রেজেন্ট করতে হয় সেটা আমরা অলরেডি বুঝে গিয়েছি। এবার আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টর নিয়ে। আমরা কেবলমাত্র আলোচনা করলাম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একটা স্থানাঙ্ক থাকলে সেটাতে ভেক্টরে কীভাবে প্রকাশ করা হয়। তো আয়ত একক ভেক্টরের কনসেপ্টটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমরা এবার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আলোচনা করব আয়ত একক ভেক্টর। প্রথমে আমি ডেফিনেশনটা লিখে নিয়েছি, ডেফিনেশনটা আমরা একটু পড়ি। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। তার মানে আমরা একটু আগে যে আলোচনা করেছিলাম সেটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ছিল, এবং সেটা কিন্তু আয়ত একক ভেক্টর না। আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই ত্রিমাত্রিক হতে হবে আলোচনাটা। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাকে আমরা আয়ত একক ভেক্টর বলি। আর এখানে ডেফিনেশনের ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ধনাত্মক অক্ষ বলা হয়েছে, অর্থাৎ আমরা ডিসকাস করব ধনাত্মক নিয়ে, বাট আমাদের এর মানে এই না যে আমরা নেগেটিভ পজিশন বসাতে পারবো না, ব্যাপারটা এমন না। ডেফিনেশনের ক্ষেত্রে ধনাত্মক বলা হলেও আমরা আলোচনায় বা যে কোনো প্রসঙ্গ প্রেজেন্টের ক্ষেত্রে অবশ্যই ঋণাত্মক বিবেচনা করতে পারবো। তো ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা প্রথমে পরিচিত হয়ে নেই। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটা দেখতে কেমন? আমরা প্রথমে একটা এক্স অক্ষ আঁকতে চাচ্ছি। আমরা একটা এক্স অক্ষ নিলাম, দেন আমরা ওয়াই অক্ষ নিব। এটা হচ্ছে আমাদের সারফেস, এভাবে চিন্তা করব, যেটা সারফেস এটা মাটি। দেন হচ্ছে উলম্ব বরাবর এখন যেটা রাখছি সেটা হচ্ছে আমার জেড অক্ষ, যেটা শূন্য অবস্থানটা বোঝায়। তার মানে আমরা একটা ঘরের কোন কর্নার খেয়াল করতে পারি। একটা ঘরের কর্নারের আমরা পাওয়ার টেবিলের বাম সাইডটা একটু খেয়াল করতে পারি। পাওয়ার টেবিলের বাম সাইডে আমরা একটা কর্নার পাচ্ছি, সেই কর্নারের ক্ষেত্রে আমরা শূন্য স্থান তৈরি করতে পারি। অর্থাৎ রুমের ফ্যানের পজিশন চিন্তা করা যেতে পারে,
বা দেয়ালের ছাদের মধ্যে বা আমাদের রুমের যে ফ্লোরের উপরের অংশ যেটা, সেটা শূন্য স্থানে যে কোনো স্থান আমরা এই ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ইন্ডিকেট করতে পারি। তো এই তিনটা ধনাত্মক অক্ষ আমরা বিবেচনা করলাম। তিনটা ধনাত্মক অক্ষে আমরা একক ভেক্টর বিবেচনা করব অনেকটা এভাবে, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ, তার প্রতি একক হচ্ছে আমার আই ক্যাপ, এটাকে আমরা ওয়াই অক্ষ বলেছি। তার মানে এটার প্রতি একক হচ্ছে আমার জে ক্যাপ, এবং উলম্ব যেটা বলেছি সেটা হচ্ছে আমার জেড অক্ষ। এটাতে আমাদের প্রতি একক ভেক্টর হচ্ছে আমার কে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আই জে কে, এক্স অক্ষ বরাবর ইন্ডিকেট করা হয় আই, ওয়াই অক্ষ বরাবর ইন্ডিকেট করা হয় জে, এবং জেড অক্ষ বরাবর ইন্ডিকেট করা হয় কে একক ভেক্টর। ওকে, ঠিক আছে। তো এই তিনটা অক্ষ দিয়ে আমরা যদি একটা কোনো অবস্থান ভেক্টরের অবস্থানকে নির্দেশ করি, তখন সেটা হয়ে যায় আমাদের আয়ত একক ভেক্টর। তো এটার জন্য আমরা আবার একটা এক্সাম্পল নেই। সাপোজ এক্স অক্ষ বরাবর একটা অক্ষ নিলাম, ওয়াই অক্ষ। এটা আমরা মাথায় রাখবো এভাবে যে আমাদের এটা মেঝে, এখন যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফ্লোর, এই অংশটুকু হচ্ছে আমাদের ফ্লোর, এই জায়গাটা এটা ফ্লোর আমাদের। আর আমরা এখন উলম্ব অংশটা আঁকতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের দেয়াল, অর্থাৎ উলম্ব অংশকে ইন্ডিকেট করে। এটা রুমের কর্নার সাইড আমরা খেয়াল করব সবসময়। ওকে, এখন এই অবস্থানে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুকে ধরে নিই, সাপোজ এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা কিন্তু শূন্যে আছে, অর্থাৎ কোনো ফ্লোরে নাই, শূন্যে, ছাদেও নাই বা দেয়ালেও নাই, এটা কোনো তলকে স্পর্শ করছে না, শূন্য অবস্থানে রয়েছে। এখন এটাকে ইন্ডিকেট করার জন্য আমরা যে ভেক্টরটা নিব, সেই ভেক্টরটাকে আমরা বলবো, যে অবস্থান ভেক্টরটাকে আমরা সিলেক্ট করছি, সেই অবস্থান ভেক্টরটাই মূলত হচ্ছে আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তার অবস্থান ভেক্টর। এখন আমি যদি এটা স্থানাঙ্ক এভাবে বলি যে এটা হচ্ছে আমার ও বিন্দুটা, বা আমি এটাকে আমি যদি এ বিন্দু ইন্ডিকেট করি এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটাকে আমি এভাবে বলতে পারবো এ এক্স কমা এ ওয়াই কমা এ জেড। এখন এক্স অক্ষ বরাবর তাহলে আমরা বলবো সে মূলত রয়েছে এ এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর তার অবস্থানটা হচ্ছে এ ওয়াই পরিমাণ, এবং জেড অক্ষ বরাবর তার অবস্থানটা হচ্ছে এ জেড পরিমাণ। অর্থাৎ তার এক্স অক্ষ বরাবর পজিশনটা এরকম, ওয়াই অক্ষ বরাবর পজিশনটা এরকম, এবং জেড অক্ষ বরাবর পজিশনটা এরকম। তার মানে এই অংশটুকু হচ্ছে আমার এ এক্স, এটা হচ্ছে আমাদের এ ওয়াই, এবং এই পরিমাণটা হচ্ছে আমাদের এ জেড। আচ্ছা, এখন এটা একটা মানে বিষয় যে যখন একটা শূন্যে কোনো বস্তু অবস্থান করে, মানে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় শূন্যে যখন কোনো একটা বস্তু অবস্থান করে, তখন জেড অক্ষ বরাবর তার পজিশনটাকে ধরা খুবই সহজ, কিন্তু এক্স আর ওয়াই অক্ষ বরাবর তার পজিশনটাকে ধরা খুবই কঠিন বা ডিফিকাল্ট, বোঝাটা কঠিন। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই এ বিন্দুটার একটা শ্যাডো কল্পনা করতে পারি, অর্থাৎ এই বিন্দুটা একটা শ্যাডো আমরা ফ্লোরে কল্পনা করি। ধরে নিচ্ছি যে এই বিন্দুর ছায়াটা আমাদের মেঝেতে এরকমভাবে পড়েছে, এই জায়গায় পড়েছে। তাহলে যদি শ্যাডোটা কল্পনা করা যায়, তাহলে শ্যাডোটা তো আমাদের ফ্লোরে আছে, তাহলে এই ফ্লোরের আমরা এখন এক্স অক্ষ বরাবর যদি বিবেচনা করি, তাহলে এক্স খুব সহজে পেয়ে যাচ্ছি, এবং ওয়াই অক্ষ বরাবর যদি বিবেচনা করি, তাহলে এ ওয়াইটা খুব সহজে পাওয়া যাচ্ছে। তার মানে শ্যাডোটার স্থানাঙ্কটা কি দাঁড়াচ্ছে? শ্যাডোটার স্থানাঙ্ক দাঁড়াচ্ছে এ এক্স কমা এ ওয়াই, কেমন? আর উলম্ব অবস্থানে যেটা রয়েছে এটা তো স্পষ্ট করে দেখাই যাচ্ছে, এটা উলম্ব বরাবর সে এজেড পরিমাণ রয়েছে। তাহলে এভাবে কিন্তু জিনিসটাকে বোঝা যায় যে অবস্থানটার ক্ষেত্রে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যখন শূন্যে কোনো একটা বস্তু অবস্থান থাকে, তার স্থানাঙ্কে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা স্থানাঙ্ক বরাবর, তিনটা অক্ষ বরাবর তিনটা স্থানাঙ্কের অংশ পাওয়া যায় বা উপাংশ পাওয়া যায়, কোঅর্ডিনেটসগুলো তিনটা অংশে থাকে। ওকে, এখন আমরা এই ভেক্টরটাকে, যে অবস্থান ভেক্টর যেটার মূল আলোচনা আমাদের আয়ত একক ভেক্টর নির্ণয় করার জন্য, যে বেসিক্যালি আমরা এখন ওয়ে ভেক্টর ইকুয়ালস টু বেসিক্যালি লিখবোটা কি, ওয়ে ভেক্টর সমান কি লিখবো। যেমন একটু আগের আলোচনায় আমরা লিখেছি যে আর ভেক্টর ইকুয়ালস টু কত 5/3, যে এরকম লিখেছি। এখন ওয়ে ভেক্টর ইকুয়ালস টু কি, তাহলে আমরা এভাবে লিখবো এ এক্স আই
প্লাস এ ওয়াই জে প্লাস এজেড কে। আচ্ছা, যদি এরকমটাও লিখে থাকি এজেড কে, যদি এরকমটাও লিখে থাকি বা একটু পরে আমরা এরকম যদি লিখি, তাহলে আসলে কোন প্রসঙ্গে লিখবো বা এটার প্রেজেন্টেশনটা কীরকম বা প্রতিপাদনটা কীরকম। তো এটা আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাই। তো এটার জন্য আমরা একটু টেকনিক্যালি ছবিটা আঁকতে চাচ্ছি, যেভাবে ছবিটা আছে এইভাবে আঁকতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। আমরা একটু ছবিটা একটু বলা যায় যে আমরা টেকনিক্যালি ছবিটা আঁকবো। তো এটার জন্য আমি প্রথমে অক্ষগুলোর কালারটাকে একটু ডিপ করে নিতে যাচ্ছি। ওকে, আমি প্রথমে ছবিটা বোঝা যাবে না, একটু পরে যখন আলোচনাটা শেষ করব বা আলোচনার শেষ দিকে ছবিটা স্পষ্ট করে বোঝা যাবে। তাহলে আমরা একটু ধৈর্য সহকারে ছবিটা দেখি কীভাবে। অলরেডি আমরা একটা অক্ষ পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। দেন আমাদের আরেকটা অক্ষ চলে আসবে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এবং এখানেও আমরা একটা অক্ষ পেয়ে যাব, এ হচ্ছে আমাদের জেড অক্ষ। আমি আগেই বলে দিই যে আমাদের মূল অবস্থানটা কি ছিল, অর্থাৎ এই অবস্থানটা কিন্তু আমাদের এই জায়গায়, আমরা এই অবস্থানে আছি, এটা হচ্ছে আমাদের এই অবস্থান। আসবো একটু পরে সেখানে, আগে শেষ করে নিই। ওভারঅল বক্সটা আমাদের কমপ্লিট। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো পরিচয়টা শেষ করতে পারবো। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ছিল আমাদের ওয়াই অক্ষ আগেরটা, এবং এইটা উপরেরটা হচ্ছে আমাদের জেড অক্ষ। ওকে, পজিশনটা আমি আবারও ক্লিয়ার করছি। আমাদের পজিশনটা কই ছিল, এইটা হচ্ছে আমাদের ওই রুমের শূন্যস্থান। ওকে, বাইরে যদি চিন্তা করা যায় তাহলে এটা একটা বার্ডস বা একটা পাখি চিন্তা করা যেতে পারে। উপরে একটা পাখি ছিল, ওটার ছায়া কোথায় পড়ছে, ওটার ছায়াটা ঠিক তার নিচ বরাবর ছায়াটা পড়েছে, এই জায়গাটাতে ছায়াটা আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অবস্থান ভেক্টর কোনটা, অবস্থান ভেক্টরটাকে তো ইন্ডিকেট করাটা খুব জরুরি। তাহলে আমাদের মূল বিন্দু থেকে আমরা একবারে অবস্থান ভেক্টর ওই যে ব্ল্যাক ডট যেটা আছে সেই পর্যন্ত আমরা নিয়ে গিয়েছি। তাহলে আমাদের অবস্থান ভেক্টরটা অলরেডি চিহ্নিত হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ওকে, তাহলে আমি এটা একটু নাম দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের ও, আর অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের এ। ওকে, আচ্ছা, একটু অন্য কালার ইউজ করতে চাচ্ছি ভেক্টরের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে আমাদের ও, আর এই অবস্থানটা হচ্ছে আমাদের এ। ওকে, তাহলে তার শ্যাডোটা কোন দিকে আছে, মানে এক্স ওয়াই তলে যদি আমি তার শ্যাডোটা চিন্তা করি, তাহলে তার শ্যাডোটা কোন দিকে থাকবে সেটা একটু দেখতে চাচ্ছি। ওকে, তাহলে তার শ্যাডোটা আসবে আমাদের এখান থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে আমাদের শ্যাডোটা আসতেছে, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের শ্যাডো। ওকে, তাহলে আমরা এখানে যদি ইন্ডিকেট করি এই বরাবর এক্স ওয়াই তলের ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। ওকে, শ্যাডোটার আমরা নাম দিয়ে দিই, কেমন? শ্যাডোটা হচ্ছে আমাদের এ, এর শ্যাডো হচ্ছে আমাদের বি, এর যেটা শ্যাডো এক্স ওয়াই তলে সেটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, তাহলে এ বিন্দুটার আমরা স্থানাঙ্ক কি ইন্ডিকেট করেছিলাম একটু লিখতে চাই। এ বিন্দুর স্থানাঙ্ক ইন্ডিকেট করেছিলাম এ এক্স, এ ওয়াই, এ জেড। ওকে, কেমন? এখন সেই অনুযায়ী আমরা বি বিন্দুর স্থানাঙ্কটাকে কি বলতে পারি? বি বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি অনলি এ এক্স কমা এ ওয়াই। ওকে, তাহলে লক্ষ্য করি আমরা যদি ও থেকে এই পর্যন্ত বিবেচনা করি, তারপর এটা হচ্ছে সি বিন্দু,
এবং ও থেকে এক্স অক্ষ বরাবর যদি এই বিন্দুটাকে বিবেচনা করি, সাপোজ এটা হচ্ছে আমাদের ডি বিন্দু, তাহলে কিছু মান লিখতে চাই। যদি বি বিন্দুর স্থানাঙ্ক হয় এ এক্স এ ওয়াই, তাহলে ডেফিনেটলি ওসি যে ভেক্টরটা আছে, ওসি ভেক্টর, এখানে ভেক্টর বলবো আমরা, বাহু বলবো না, ওসি ভেক্টর ইকুয়ালস আমরা তাহলে কি বলতে পারি, এ এক্স আই। এবং ও ডি যে ভেক্টরটা আছে, ডি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে এ এক্স, সরি এখানে আমরা ওসিটাকে এটা বলতে পারি না, ওসিটাকে বলবো আমরা ওয়াই। কেমন, আমরা ওসিটাকে বলবো এ ওয়াই, এ ওয়াই জে, এ ওয়াই জে। একটু ক্লিয়ার করি লেখাটা, এ ওয়াই জে, জে ক্যাপ। একইভাবে ও ডি, এটাকে আমরা বলতে পারবো এ এক্স আই। কেমন, তাহলে ওবি ভেক্টরের ক্ষেত্রে আমরা এভাবে কি লিখতে পারবো যে এখানে আমাদের ও ডি যে কথা, একইভাবে ও ডি যে কথা, একইভাবে আমরা এটা ইন্ডিকেশনটা এইভাবেই দেই, সিবি একই একই ভেক্টর, যদিও এটা খুব একটা প্রয়োজন নাই। একইভাবে বিডি ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি ওসি যে কথা, বিডি ভেক্টরও একই কথা। এগুলোর খুব একটা বেশি এখানে কাজ নাই। তো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে চাচ্ছি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে ও এ বি। একটু ত্রিভুজটার দিকে মন দাও। ত্রিভুজ, ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজের মধ্যে একটু লক্ষ্য করো দেখি, ত্রিভুজ বিধি যদি অনুসরণ করি, তাহলে প্রথম ভেক্টর হিসাবে কে থাকতেছে, ও বি থাকতেছে প্রথম ভেক্টর। একই সাথে বি এ যেটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর। একটু লক্ষ্য করা যায়, বি এ ভেক্টরটা বেসিক্যালি কিন্তু ও, এখানে আমি একটা নাম দিতে যাচ্ছি, ই দিলাম। লক্ষ্য করো, একটু পার্শিয়ালি আলোচনা, এটা এটা উলম্ব অবস্থানটা, উলম্ব অবস্থানটার জন্য আমি একটু আলাদা করে রাখতে চাচ্ছি ইনফরমেশনগুলো। উলম্ব অবস্থানে আমরা কীভাবে বলতে পারি যে ও ই ভেক্টর যে কথা, একই সাথে বি এ ভেক্টর একই কথা, এবং ও ই ভেক্টর ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কিন্তু এ জেড কে। তার মানে বি এ ভেক্টর ইকুয়ালস টু এ জেড কে। একটু লক্ষ্য করতে হবে ব্যাপারটা, আমরা আসবো এই আলোচনায়। তাহলে আবারও প্রথমে ত্রিভুজটার মধ্যে আসি, ও বি এ বা ও এ বি, এই ত্রিভুজের মধ্যে যদি আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, ত্রিভুজ বিধি কেন এই ত্রিভুজের মধ্যে আসলাম, কারণ এই ত্রিভুজের মধ্যে আমার অবস্থান ভেক্টরটা আছে। কেমন, তাহলে আমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে এখানে কি বলতে পারি, খুব সহজে বলতে পারি যে ও বি ভেক্টর প্লাস উলম্ব অবস্থানে রয়েছে বি এ ভেক্টর, ডেফিনেটলি এ বি না, বি এ ভেক্টর, বি এ ভেক্টর। আরেকটু এভাবে বলি, বি এ কিন্তু আমার ছায়া থেকে অবজেক্টের ডিস্টেন্স বোঝায়, অর্থাৎ হাইট বোঝায়। খেয়াল করো, এ বিন্দুর বা এ অবস্থানটার ছায়া বা শ্যাডো ছিল বি, তার মানে বি এ হচ্ছে আমার হাইট। কার হাইট, শ্যাডো থেকে আমার মূল যে লক্ষ্যবস্তুটা রয়েছে তার। তো শ্যাডোটা তো ফ্লোরে ছিল, আর মূল বস্তুটা কোথায় আছে, এতে আছে। তার মানে শ্যাডোটা থেকে এই মূল বস্তুটার হাইটটা হচ্ছে আমার বি এ। কেমন, তাহলে আমরা কিন্তু এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি। ও বি প্লাস বি এ ইকুয়ালস টু কী বলা যায়, প্রথম ভেক্টর প্লাস দ্বিতীয় ভেক্টর ইকুয়ালস টু লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর হচ্ছে আমার ও এ। এবং এটাই কিন্তু আমার আলোচনার মূল উদ্দেশ্য ছিল, যে আমরা জানতে চাই যে ও এ ভেক্টরকে মূলত কী দিয়ে প্রকাশ করা যায়। কেমন, তাহলে অলরেডি আমরা পেয়ে গিয়েছি ও বি প্লাস বি এ। এখন এটাকে একটু ইলাস্ট্রেট করলেই আমরা আনসার পেয়ে যাব। চলো দেখি কি আসে। কেমন, তাহলে ও বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, ওবি ভেক্টরের ক্ষেত্রে আমরা একটু নতুন করে জানতে যাচ্ছি যে ওবি ভেক্টরটার ক্ষেত্রে কি বলা যায়। ওবি ভেক্টরটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল খেয়াল করতে হবে, ট্রায়াঙ্গেল অফ ও সি বি। এই ত্রিভুজের মধ্যে যদি তুমি ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করো, ত্রিভুজ বিধি, তাহলে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু ও এ ও সি বি, এই ত্রিভুজের মধ্যে প্রথম ভেক্টরটা হচ্ছে ও সি, শ্যাডো দিয়ে বোঝানো হচ্ছে। ওসি ভেক্টর, এটা হচ্ছে প্রথম ভেক্টর, প্লাস সিবি ভেক্টর, আরও খেয়াল করলেই বুঝতে পারবা, সিবি ভেক্টর এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর, ইজ ইকুয়ালস টু লব্ধি ভেক্টর হচ্ছে ওবি। তার মানে
আমাদের যেটা ও এ বি ত্রিভুজের মধ্যে ওবি ছিল প্রথম ভেক্টর, একটু লক্ষ্য করি, ওবি হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, ওবি হচ্ছে প্রথম ভেক্টর, কিন্তু ত্রিভুজ ও সি বি এর মধ্যে ওবি কিন্তু হচ্ছে লব্ধি ভেক্টর। কেমন? কারণ ও সি হচ্ছে প্রথম ভেক্টর, প্রথম ভেক্টরের শেষ বিন্দু সি, দ্বিতীয় ভেক্টর হচ্ছে সিবি, সিবি এর আদি বিন্দু হচ্ছে সি, তাহলে ও সি প্লাস সিবি ইকুয়ালস টু কিন্তু দাঁড়াচ্ছে আমাদের ওবি। ওকে ফাইন, তাহলে এখন সেই মানটা আমরা এখানে একটু সাবস্টিটিউট করি। তাহলে ওবি ভেক্টরের পরিবর্তে আমরা লিখতে পারি, ওবি ভেক্টরের পরিবর্তে আমরা এখানে লিখব ওসি ভেক্টর, ওসি ভেক্টর প্লাস সিবি ভেক্টর প্লাস আমাদের আগে যেটা রয়েছে বিএ ভেক্টর, সেটা লিখে দিলাম বিএ ভেক্টর। ওকে কেমন? এখন লক্ষ্য করো ওসি ভেক্টরের ভ্যালুটা আমরা আসলে কত ডিফাইন করেছিলাম, এ ওয়াই জে, আর সিবি ভেক্টরের ভ্যালুটা কত ডিফাইন করেছিলাম, এ এক্স আই। তাহলে প্রথমে আমি সিবি এর ভ্যালুটা লিখতে চাচ্ছি, সিবি এর ভ্যালুটা আগে লিখি, এ এক্স আই প্লাস ওসি এর ভেক্টরের ভ্যালুটা লিখতে চাচ্ছি, আমি গুছিয়ে লিখব, ওসি ভেক্টর ভ্যালু হচ্ছে এ ওয়াই জে। এবং মনে আছে যে আমি উলম্ব বরাবর একটা ভেক্টরের কথা উল্লেখ করেছিলাম একটু আগে, যে আমাদের এটা একটু পরে লাগবে উলম্ব ভেক্টর। দেখো উলম্ব ভেক্টরের মধ্যে কি আছে, বি এ, তাহলে বি এ ভেক্টর এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি এ জেড কে। তাহলে ফাইনালি আমরা ও এ ভেক্টরকে যদি এ ভেক্টর দ্বারা প্রকাশ করি, যেটা এ ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটি অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরকে আমরা তিনটা অক্ষ বরাবর প্রকাশ করলাম এবং সেখানে দেখতে পাচ্ছি এ এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড অবস্থান করছে। তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক যখন এ এক্স এ ওয়াই এ জেড হচ্ছে, তখন এ ভেক্টরের উপাংশগুলোকে যদি আমি একসাথে বলতে চাই, তাহলে এভাবে বলতে পারি এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই এ ওয়াই জে এবং এ জেড কে। তো আশা করছি যে ভেক্টরের প্রেজেন্টেশনটা কিভাবে হয় সেটা ইতিমধ্যে তুমি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব যে এই ভেক্টরটার ক্ষেত্রে তার মান এবং তার দিক তো না, সমান্তরাল একক ভেক্টর কীভাবে প্রকাশ করে। এটার মধ্যে নতুন তেমন কিছু নাই, এটা পূর্বের আলোচনার মতোই। তাহলে এর আলোচনাটা আমি এটার নিচে আর লিখতেছি না, নিচে লিখলে একটু কথা লেখা কাটা কমে যাচ্ছে, তো আমি একটু এখানে আলাদা করে লিখতে চাচ্ছি যে এখানে এরপরে আমরা নোটস করার সময় ওটা নিচেই লিখবো আমরা। তো এখানে আমরা এইভাবে বলতে পারি যে এই ভেক্টরের যদি মান উল্লেখ করতে বলে, অর্থাৎ আয়ত একক ভেক্টরের মান যদি বের করতে চাই, তাহলে আমরা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার করবো। দেন যদি অবস্থান ভেক্টর সমান্তরাল একক ভেক্টর বের করতে চাই, আগের মতোই সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর যদি আমরা প্রকাশ করি, তাহলে এটার স্মল লেটার হচ্ছে স্মল এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর ডিভাইড মডুলাস অফ এ ভেক্টর। এখন যদি আমি এ ভেক্টরকে উল্লেখ করি, এ ভেক্টর হচ্ছে আমার এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ডিভাইড এ ভেক্টরের মান। এ ভেক্টরের মান কি? এ ভেক্টরের মান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আমি কিন্তু এই মান নির্ণয়টার প্রতিপাদন করলাম না, এই মান নির্ণয় প্রতিপাদন করতে গেলে আবার ওই ত্রিভুজগুলো নিয়ে কাজ করতে হবে, পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, দুবার পিথাগোরাস অ্যাপ্লাই করে প্রতিস্থাপন করে মান বসাই দিলেই, আমি যে দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করছি ওই দুইটা ত্রিভুজের মধ্যে এখানে একটু উল্লেখ করে নিই, ও এ বি ত্রিভুজের মধ্যে ত্রিভুজবিধি কি বলে পিথাগোরাস, এবং ও সি বি ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করে মান বসাই দিলেই খুব সহজে এটার রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে সমকোণ কোনটা সেটা বুঝতে হবে। এখানে ডেফিনেটলি সমকোণ কোনটা বলো দেখি একটু চিন্তা করে, সমকোণ কোনটা হতে পারে এই ত্রিভুজের মধ্যে, ও এ বি ত্রিভুজের মধ্যে সমকোণ কোনটা বলা যায়? ও এ বি ত্রিভুজের মধ্যে সমকোণ হচ্ছে আমাদের এইটা, এই যে আমি উল্লেখ করছি যেটা, এই যে শ্যাডোটা আছে না, শ্যাডোটা যেখানে আছে এখান থেকে এইটা হচ্ছে সমকোণ, কারণ এটা ফ্লোর বরাবর টানো আর শ্যাডো ধরো, তাহলে বুঝতে পারবা। সাপোজ শ্যাডো থেকে যদি রুমের কর্নার সাইড পর্যন্ত একটা দড়ি কল্পনা করা যায় এবং শ্যাডো থেকে যদি মূল অবজেক্ট পর্যন্ত একটা দড়ি সংযুক্ত করো, তাহলে দেখবা সেখানে একটা
90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। বা এভাবে চিন্তা করো, তোমার রুমের মধ্যে ধরো একটা ফ্যান আছে, ফ্যানটার মাঝখান থেকে আমরা ফ্লোর বরাবর একটা সোজা দড়ি টানলাম, ওকে ফাইন। এবার সেই দড়িটা ফ্লোরের গোড়া থেকে ধরে, দড়িটা ওভাবেই থাকবে, এরপর ফ্লোরের গোড়া থেকে যদি আমি আরেকটা দড়ি রুমের যে কোনো একটা কর্নার বরাবর, রুমের যেখানে দেয়ালগুলো মিলিত হয়েছে একটা কর্নার বরাবর যদি টান দিই, তাহলে সেখানে দুটো দড়ির মাঝে তোমার ফ্লোরের মাঝখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় ডেফিনেটলি। তাহলে ও এ হচ্ছে অতিভুজ। তাহলে আমি আর ওই আলোচনায় গেলাম না, শুধু এতটুকু সামারি করে বললাম যে ও এ বি এইটার মধ্যে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তখন আমি পাবো ও এ স্কোয়ার ইকুয়ালস টু ও বি স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার। অ্যান্ড ও বি স্কোয়ারের ভ্যালু আবার এখান থেকে বের করতে পারবো ও সি বি থেকে। ও বি স্কোয়ার ইকুয়ালস টু, ছবির মধ্যে খেয়াল করো, ও সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। তাহলে সেখানে আমি যদি বসায় দিই ও বি স্কোয়ারের পরিবর্তে, ও বি স্কোয়ারের পরিবর্তে বসায় ও সি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, দেন বি এ স্কোয়ার আগে থেকেই থাকবে, তখন এখানে যোগ বিয়োগ করলে সব মিলে এই রেজাল্টটাই আসবে। ঠিক আছে, তাহলে আমি আর পিথাগোরাস অ্যাপ্লাই দুবার করলাম না, যে দুইটা ত্রিভুজ আছে ওই দুইটা ত্রিভুজের মধ্যে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই আমাদের এইটার মান চলে আসবে, যেটা একটু আগে আমাদের এর আগের আলোচনায় যেভাবে আমি মান বের করা শিখিয়েছি, ঠিক একইভাবে এখানেও মানটা বের করা যায়। যাই হোক, তো সমান্তরাল একক ভেক্টরের ক্ষেত্রে আমরা এভাবে মানগুলোকে ইন্ডিকেট করব। তো এটার এক্সাম্পল আসবে পরবর্তীতে, আমরা যখন যোগ বিয়োগ করব তখন এগুলো পাবো লম্বা কোশ্চেনের মধ্যে। তো এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে আয়ত একক ভেক্টর তো প্রকাশ করেই ফেললাম। তো এবার উপাংশে বিভাজিত যে ভেক্টরগুলো রয়েছে সেই ভেক্টরগুলোর আমরা যোগ বা বিয়োগ নির্ণয় করব। এখানে একটা সাউন্ড বা একটা ওয়ার্ড ব্যবহার করা হয় বইয়ের মধ্যে, মাঝে মধ্যে খেয়াল করবা, ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর করা, মানে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য মূলত আমরা যে ভেক্টরটা প্রকাশ করি সেটা যেমন অবস্থান ভেক্টর বলে, সেটাকে আমরা চাইলে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর বলতে পারি। তো অবস্থান ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টরের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। শুধু মাথায় রাখতে হবে যে আমরা যদি ব্যাসার্ধ ভেক্টর শব্দটা উল্লেখ থাকে, তাহলে আমরা ইংরেজি বর্ণমালায় স্মল আর দ্বারা প্রকাশ করব, যে কোনো লেটার দিয়ে ব্যাসার্ধ ভেক্টরকে প্রকাশ করা হয় না। এই দিকটা জাস্ট শুধু একটু খেয়াল রাখবো। তো আশা করি আয়ত একক ভেক্টরের ডেফিনেশন থেকে আয়ত একক ভেক্টর প্রেজেন্টেশন, এই তিনটা অক্ষ বরাবর কীভাবে ইউনিট ভেক্টরগুলোকে কাজ করানো হয় সেটা আলোচনা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থানের জন্য স্থানাঙ্কগুলো কীভাবে ইন্ডিকেট করে সেটা, এবং সেই অবস্থানটাকে কিভাবে আমরা সরাসরি লিখতে পারি এ ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই, এ ওয়াই জে এবং এ জেডকে, এই আলোচনাটা বুঝতে পেরেছি। তো ছবি আঁকার কৌশলটা একটু টেকনিক্যালি ছিল আর কি, এইভাবেই ছবিটা আঁকতে হয়। তো মূলত এইরকম আলোচনাগুলো আমাদের কলেজের শিক্ষকরা সাধারণত ক্লাস টাইমে বা ক্লাসের সময় এত ছোট আলোচনাগুলো নিয়ে মূলত করেন না, সরাসরি আয়ত একক ভেক্টর দিয়ে তিনটা অক্ষ ধরেই তারপর বাকি যোগ বিয়োগ শুরু করে দেয় বা গুণভাগ শুরু করে দেয়। তো আমাদের আজকে আলোচনায় এখন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম এটা হচ্ছে প্রাইমারি আলোচনা। আমরা মূলত শিখতে চাচ্ছি যে দুইটা ভেক্টর বা একাধিক ভেক্টর কীভাবে যোগ করতে হয় বা দুটো ভেক্টর কীভাবে বিয়োগ করতে হয়, সেখানে লব্ধিটা কীভাবে আসে, সেই লব্ধি ভেক্টর অবস্থান ভেক্টরটা কীভাবে বের করতে হয়, এবং ভেক্টরের গুণ, ভেক্টর ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে কীভাবে মাল্টিপ্লাইগুলো কাজ করে। মূলত আমাদের এগুলো হচ্ছে মূল আলোচনা। মূল আলোচনার আগে এই যে এখন আলোচনাগুলো করলাম ভেক্টরের প্রেজেন্টেশন, এটা ছিল একবারে বেসিক বা রুট লেভেলের আলোচনা। এই আলোচনাগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা হিসাব নিকাশ করব তখন শুধুমাত্র একটা স্যাটিসফ্যাকশনের বাইরে আর অন্য তেমন কোনো কিছু এটা বহন করবে না। সো ওভারঅল আশা করছি যে আয়ত একক ভেক্টর কীভাবে প্রকাশ করে, সমান্তরাল একক ভেক্টর সেটা কীভাবে লিখতে হয়, এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছ। তো এই আলোচনাটা এ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা এখন ভেক্টরের যোগ এবং ভেক্টরের বিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উপাংশে যে বিভাজিত ভেক্টর রয়েছে সেই ভেক্টরগুলোর আমরা যোগ বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করব। তো ধরা যাক আমাদের দুইটা ভেক্টর, আমরা এইভাবে চিন্তা করি যে আমাদের আয়ত একক ভেক্টরের মাধ্যমে আমরা যে ভেক্টরগুলোকে উপাংশে বিভাজিত করেছি তার মধ্যে একটি ভেক্টরকে আমরা ইন্ডিকেট করলাম যে এ ভেক্টর। এ ভেক্টর ইকুয়ালস টু, আমরা এইভাবে বললাম যে এ ভেক্টরের তিনটা অক্ষ বরাবর এ এক্স আই আছে, এ ওয়াই জে এবং এ জেড কে। একই রকমভাবে আমরা বি ভেক্টরের ক্ষেত্রে উপাংশে বিভাজিত করছি। বি ভেক্টরটার উপাংশ হচ্ছে বি এক্স আই, বি ওয়াই জে এবং বি জেড কে। এবার এই দুটো ভেক্টরকে যখন আমরা যোগ করব, অর্থাৎ এ ভেক্টর যোগ
বি ভেক্টর, তখন আই এর যে সহগগুলো আছে সেগুলোকে আমরা একসাথে যোগ করব, অর্থাৎ আসবে আমাদের এক্স প্লাস বিএক্স হোল ব্র্যাকেট আই ক্যাপ, সেমভাবে এ ওয়াই প্লাস বি ওয়াই হোল ব্র্যাকেট জে ক্যাপ এবং এ জেড প্লাস বি জেড হোল ব্র্যাকেট কে ক্যাপ। এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল। কেমন? এখন আমরা এই যোগফলটাকে যদি লব্ধির মাধ্যমে প্রকাশ করি, অনেকটা এরকম যে এ এক্স প্লাস বি এক্স এটা যোগ করে আমি নতুন একটা ভেক্টর পেলাম, দ্যাট ইজ আর এক্স। এটা রেজাল্ট আসবে না? তো সেটা হচ্ছে আর এক্স প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে। তাহলে আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল হিসাবে লব্ধি ভেক্টর যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আর ভেক্টর। এখন এই আর ভেক্টরটার যদি আমরা শুধুমাত্র মান বের করতে চাই, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু আসবে কি রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। যদি আমরা এই আর ভেক্টরটার সমান্তরাল একক ভেক্টর বের করতে চাই, তাহলে আর ক্যাপ ইজ ইকুয়ালস টু আসবে আর ভেক্টর ডিভাইড মডুলাস অফ আর ভেক্টর। ওকে, তাহলে সেখানে আমার রেজাল্টটা কেমন দাঁড়াচ্ছে? সেটার রেজাল্ট দাঁড়াবে অনেকটা এরকম। আর এক্স ভেক্টর, আর ভেক্টর হচ্ছে আমার আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে ডিভাইড হোল রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। যখন আমরা মান বসিয়ে দিব তখন রেজাল্টগুলো এরকম দেখাবে না। তো ওভারঅল এখানে সমান্তরাল একক ভেক্টরটা আমরা পেয়ে গিয়েছি লব্ধি ভেক্টরের। তো বেসিক্যালি এখানে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যে আর ভেক্টরটা আমরা লব্ধি দিলাম, এটা মূলত হচ্ছে আমার মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যে টোটাল রেজাল্ট সেটার লব্ধিটা। এভাবে আমরা এটাকে প্রকাশ করতে পারি। সেমভাবে এভাবে আমরা মূলত যোগটা সম্পন্ন করতে পারি। এটা হচ্ছে আমাদের যোগ, সহজ একবারে, তাই না? একইভাবে আমরা যদি বিয়োগে আসি, বিয়োগ এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর বলতে আমরা যেটা বুঝি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। বি ভেক্টর মানে বুঝি বি এক্স আই বি ওয়াই জে বি জেড কে। তাহলে বিয়োগ করার সময় প্রথম ভেক্টরটা কি সেটা খেয়াল করতে হবে। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের উপাংশটা একই অক্ষের বিয়োগ করতে হবে। দ্যাট মিনস এ এক্স মাইনাস বি ওয়াই বি এক্স হোল ব্র্যাকেট আই ক্যাপ প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড মাইনাস বি জেড হোল ব্র্যাকেট কে ক্যাপ। সেমভাবে যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বলে তাহলে উল্টো হবে, বি এক্সটা আগে থাকবে, এ এক্সটা পরে। সেমভাবে বি ওয়াই মাইনাস এ ওয়াই বি জেড মাইনাস এ জেড। তাহলে বিয়োগের ক্ষেত্রে লক্ষ্য করতে হবে কোনটা থেকে কোনটা আমরা বিয়োগ করতেছি। এখন আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর, তাহলে আমরা এখানে বলতে পারবো তখন ওই আগের মতো আর এক্স আই প্লাস আর ওয়াই জে প্লাস আর জেড কে ভেক্টর। এখন যদি আমরা এটাতেও ওই আগের মতো করে বলি যে মডুলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর দ্যাটস ইকুয়ালস টু মডুলাস অফ আর ভেক্টর, তাহলে তখন আমরা লিখতে পারবো রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস আর জেড স্কোয়ার। দ্যাটস ইট, ভেরি সিম্পল। একইভাবে এটাতে তুমি আর ক্যাপ বের করতে গেলেও আগের মতো করে লিখতে পারবো আর ভেক্টর অনলি আর ভেক্টর ডিভাইড আসবে আমাদের মডুলাস অফ
আর ভেক্টর, তারপর এটার রেজাল্ট যা আসে সেম আসবে আগেরটার মতো, আর এক্স আই আর ওয়াই জে প্লাস আর জেড কে। যখন অঙ্ক করবো তখন এগুলো সহজ লাগবে একবারে। ডিভাইড রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এবং আর জেড স্কোয়ার হয়ে গেল। এভাবে আমরা ভেক্টরের উপাংশ থাকলে যোগ এবং বিয়োগ করতে পারি। এই যোগগুলো কিন্তু যোগ বিধি বিয়োগ বিধি এমনটা না, ঠিক আছে? এগুলো মূলত উপাংশের যোগ বলতে যেটা বোঝায় সেই উপাংশের যোগটাই আমরা এখানে সমাধান করছি, এর বাইরে আর অন্য কিছু না। তো এখন আমরা যদি এটাকে অবস্থান ভেক্টর দিয়ে এটাকে প্রকাশ করি বা স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি তাহলে দেখতে কেমন হয় আমরা চলো একটু বোঝার চেষ্টা করি। ওকে, এটার জন্য আমরা দুটা অবস্থান ভেক্টর সিলেক্ট করতে চাচ্ছি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, বা এক্স ওয়াইটা আমরা নিচের দিকেও চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটার নিচেরটা ওয়াই অক্ষ, উপরেরটা আমরা জেড অক্ষ বলতে পারি। এখন এটার মধ্যে আমরা একটা অবস্থান ভেক্টর ইন্ডিকেট করলাম। আচ্ছা, এভাবেই থাক, সমস্যা নেই। আরেকটা অবস্থান ভেক্টর বিবেচনা করলাম, এটা। এখন এটা হচ্ছে আমার আর ওয়ান ভেক্টর, এটা হচ্ছে আমাদের আর টু ভেক্টর। ওকে, তো অবস্থান ভেক্টরগুলোকে স্মল লেটার দিয়ে নর্মালি প্রকাশ করলেই বেটার হয়। আমি একটু স্মল লেটার দিয়ে প্রকাশ করি, কারণ অবস্থান ভেক্টর যেহেতু বলছি তার মানে ব্যাসার্ধ ভেক্টর এটা। সো আমি এটাকে যদি আর ওয়ান বলি, এটা আর টু, একটা হচ্ছে আমার ওপি, একটা ধরলাম আমার ও কিউ। এখন পি বলতে আসলে আমরা কি বুঝবো? আমি যদি এটা পি এর স্থানাঙ্কটা এভাবে বলি, পি হচ্ছে আমাদের এক্স ওয়ান, ওয়াই ওয়ান, জেড ওয়ান, এবং কিউ এর স্থানাঙ্কটা যদি বলি এক্স টু, ওয়াই টু, জেড টু। ওকে, তাহলে আমরা বলতে পারবো যে এখানে এই ছবিতে আর ওয়ান ভেক্টর ইজ ইকুয়ালস টু কি বলা যায়, ওপি ভেক্টর। আর ওপি ভেক্টর মানে আমরা বলতে পারি এক্স ওয়ান আই, এক্স ওয়ান আই, ওয়াই ওয়ান জে এবং জেড ওয়ান কে। সেমভাবে আর টু ভেক্টরকে কি প্রকাশ করা যায়? আর টু ভেক্টর মানে হচ্ছে আমার ও কিউ ভেক্টর, আর ও কিউ ভেক্টরকে আমি বলতে পারবো এক্স টু আই, ওয়াই টু জে এবং জেড টু কে। ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি দুইটা ভেক্টরকে যোগ করি, যোগ করার ক্ষেত্রে আমরা যদি এখানে ভেক্টরের যোগের যে ত্রিভুজ সূত্র আছে সেটাকেও যদি ইন্ডিকেট করি, এর যোগফলটা একটু লক্ষ্য করো। যোগফলটা হচ্ছে, আমি একটু লিখি আগে প্রথমে, যে আমি যদি এখানে যোগ করি ওপি ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর, তাহলে এর যোগফলটা ত্রিভুজ বিধি যদি অনুসরণ করি তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমি পাবো পি কিউ ভেক্টর। ওকে, তাহলে আমি যদি পি কিউ পাই, ওপি ভেক্টর প্লাস ও কিউ ভেক্টর ইকুয়ালস টু, আমি দুটো জিনিস লিখতে পারি। প্রথমে আমি লিখলাম পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর। তাহলে এখানে প্রথম ভেক্টর হচ্ছে ওপি, দ্বিতীয় ভেক্টর হচ্ছে পি কিউ, লব্ধি ভেক্টর হচ্ছে আমার ও কিউ, এই ছবি অনুসারে। ঠিক আছে, তো আমি এখানে ও কিউ এর মানও বের করতে পারি, আমি চাইলে এখানে ওপি এর মানটাও বের করতে পারি। সাপোজ টু আমি যদি পি কিউ ভেক্টর বলি, তাহলে শুধু পি কিউ ভেক্টর যদি বলা হয় তাহলে সরাসরি যোগ হবে। মানে আমি যদি পি কিউ ভেক্টরটাকে লিখি, একটু লাইট কালার লিখতে চাচ্ছি, পি কিউ ভেক্টরের মান তখন এরকম করে লেখা যাবে যে এক্স ওয়ান প্লাস এক্স টু আই প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু জে প্লাস জেড ওয়ান প্লাস জেড টু কে। চাইলে কিন্তু এভাবে লেখা যায়,
বাট আমরা ওই ফরমেশনে যাচ্ছি না, আমরা একটু অন্য ফরমেশনে আসব। কি আসতে যাচ্ছি? সাপোজ টু আমরা যদি এভাবে বলি যে আমার ওপি হচ্ছে R1, ও কিউ হচ্ছে আমার R2 এবং পিকিউ হচ্ছে আমার আর। পিকিউ যেটা আছে সেই পিকিউটা হচ্ছে আমার আর ভেক্টর। তাহলে ত্রিভুজ বিধি অনুসারে আমরা কিন্তু এইভাবে মূলত যোগ করতে পারি না যে ওপি প্লাস ও কিউ। লক্ষ্য করে দেখো, এইটা কিন্তু যোগ করা এভাবে যায় না। তার মানে আমরা দুইটা ভেক্টরকে যে যোগ করতেছি এইভাবে যোগ করার সুযোগ নাই। যদি আমি অবস্থান ভেক্টর দিয়ে যোগ করতে চাই তখন আমার ওপি প্লাস ও কিউ এইভাবে যোগ করার সুযোগ থাকছে না। আমি যদি নতুন করে ওপি এবং ও কিউ দুটো অবস্থান ভেক্টর যোগফল বের করতে চাচ্ছি সরাসরি, তখন আমাকে ত্রিভুজ বিধি অনুসরণ করে লিখতে হবে। তাহলে এভাবে আমরা কি করতে পারবো না যে সরাসরি, যদি আমাদের উল্লেখ থাকে এমনিতে ভেক্টর দেওয়া থাকতো প্রথমটার মতো যে আলোচনাটা আমরা এখানে করেছি শুরুতে, যে দুটি ভেক্টরের যোগ অথবা দুইটা ভেক্টরের বিয়োগ, সেক্ষেত্রে তাদের অবস্থান আমরা ফিক্সড করিনি, জাস্ট যোগ করতে বলছে, আমরা আয়ের সহগগুলো যোগ করছি, আয়ের সহগগুলো বিয়োগ করেছি, অথবা যে সহগগুলো যোগ বা যে সহগ বিয়োগ করেছি, এরকম করে যদি আমি বলি যে দুইটা ভেক্টর যোগ করবো R1 R2, তাহলে এভাবে লিখলে সেটা শুধুমাত্র ভেক্টরের যোগ হবে। অবস্থান ভেক্টরের দুইটা ভেক্টরের অবস্থানের মাধ্যমে যে আমি লব্ধি ভেক্টরটা পাচ্ছি সেইটার রেজাল্ট কিন্তু আসবে না। অর্থাৎ এটা ওপি প্লাস ও কিউ ইকুয়ালস টু পি কিউ, এটাকে কিন্তু লব্ধি ভেক্টর মানে আর ভেক্টর এইভাবে বলার কোনো সুযোগ নাই। এখানে পাশে লিখে রাখি, বলা যায় না বা লেখা যায় না, এভাবে লেখা যায় না। তাহলে আমি যদি এখন এই দুটা ভেক্টর সাপেক্ষে একটু হেডলাইনটা লিখলে তখন সুবিধা হবে। আমি যদি এভাবে বলি যে দুটি অবস্থান ভেক্টরের দুটো অবস্থান ভেক্টর থেকে প্রাপ্ত ভেক্টর আর এর মান নির্ণয়। যদি এভাবে হেডলাইন করি তাহলে আমাকে এখানে ডেফিনেটলি একটা ত্রিভুজ চিন্তা করতে হবে। সেই ত্রিভুজটা কি? ত্রিভুজ হচ্ছে ওপি কিউ। তো এই ত্রিভুজের মধ্যে আমরা যদি ত্রিভুজ বিধি অনুসরণ করি, তাহলে আমাদের এখানে ছবি অনুযায়ী বলতে হবে ওপি প্লাস পি কিউ ইজ ইকুয়ালস টু ও কিউ। ওকে, এখন ওপি মানে কত? ওপি মানে হচ্ছে R1 ভেক্টর প্লাস পি কিউ মানে কত? আর ভেক্টর। ও কিউ মানে কত? R2 ভেক্টর। ফাইনালি লক্ষ্য করো, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। তাহলে আমরা এভাবে দুইটা ভেক্টরের অবস্থান ভেক্টর দেওয়া থাকলে, প্রশ্নে যদি উল্লেখ করা থাকে দুইটা ভেক্টর অবস্থান ভেক্টর আছে, তাদের থেকে যে প্রাপ্ত ভেক্টর আছে দুইটা ডিফারেন্ট অবস্থান ভেক্টর, আমি পি অবস্থান থেকে কিউ অবস্থানে যেতে চাই, তাহলে পি থেকে কিউ যেতে চাইলে আমাকে লক্ষ্য করতে হবে R2 থেকে R1 বিয়োগ করতে হবে। এখন যদি উল্টো বলা হয় যে আমি কিউ থেকে পিতে যেতে চাই, তাহলে তখন আবার আমাকে লিখতে হবে R1 মাইনাস R2, আসবো একটু পরে। তাহলে এখানে এই আলোচনাটা শেষ করে নিই। তাহলে এখানে আমাদের আর এর ভ্যালুটা এইভাবে যেটা বলা যায় না, সেটাকে আমরা আসলে এখন কি বলতে পারি? তাহলে R2 মাইনাস R1 মানে হচ্ছে আমার এভাবে লিখতে পারবো x2i প্লাস y2j প্লাস z2k মাইনাস R1 মানে কি? x1i x2j x2j না, y1j প্লাস z1k। এবার বিয়োগের সময় নিয়ম হচ্ছে আইগুলো একসাথে বিয়োগ করব, তার মানে x2 মাইনাস x1i y2 মাইনাস y1j z2
মাইনাস z1 কে। তাহলে এই ছবি অনুসারে আর ভেক্টরের ভ্যালুটা এটা চলে আসলো। আমি আর মান নির্ণয় যাচ্ছি না, বা দিলাম দেন অতএব। ওকে, তাহলে আমরা এখানে R2 এর ভ্যালুটা এভাবে পেয়ে যাচ্ছি। ঠিক সেমভাবে যদি আমরা আরেকটা ছবি নিই, একবারে সেমভাবেই সব কিছু সেম রাখবো ইনশাল্লাহ। ডান সাইডে থাক, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, দুটো অবস্থান ইন্ডিকেট করতে যাচ্ছি। এটা আমাদের R1, এটা R2, R1 এর এটা হচ্ছে P, এটা কিউ, ও থেকে ধরেছি। এখন আমরা কিউ থেকে পিতে অবস্থান নির্দেশ করতে যাচ্ছি, যে আমি কিউ থেকে পিতে যাব। তার লক্ষ্য করো যে এই ছবিতে আমরা সরাসরি ত্রিভুজ ভিত্তিতেই চলে আসি, যে ত্রিভুজ OPQ, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ বিধি অনুসরণ করি, ত্রিভুজ বিধি অনুসারে, তাহলে আমরা বলতে পারবো এখানে যে প্রথম ভেক্টরটা হচ্ছে আমাদের OQ, দ্বিতীয় ভেক্টর হচ্ছে আমার QP ইকুয়ালস টু লব্ধি ভেক্টর হচ্ছে আমার OP। তাহলে আমরা যদি আর ভেক্টরকে বলতে চাই যে আমাদের আর ভেক্টরের মানটা দরকার, দুটো অবস্থান ভেক্টর দেওয়া আছে R1 R2, আমরা সেখান থেকে যে প্রাপ্ত ভেক্টরটা পাবো সেখানে আমি কিউ থেকে পি এর দিকে একটা অবস্থান ভেক্টর বের করতে চাচ্ছি। তাহলে ও কিউ মানে কি, R2, ওপি মানে কিউপি মানে হচ্ছে আর ভেক্টর, এবং ওপি মানে হচ্ছে আমার R1 ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু এখানে কি দাঁড়াচ্ছে, আর ভেক্টর ইকুয়ালস টু দাঁড়াচ্ছে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। আমরা R1 এর ভ্যালুটা জানি, R2 এর ভ্যালুটা জানি, আমি একবারই বিয়োগ করে দিচ্ছি। তার মানে এবার আসতেছে কি x1 মাইনাস x2 i প্লাস y1 মাইনাস y2 জে ভেক্টর, এবং z1 মাইনাস z2 কে ভেক্টর। তাহলে এবারের আর ভেক্টরটা দাঁড়াচ্ছে ঠিক তার বিপরীত, অর্থাৎ এর আগে যেটা মান পেয়েছিলাম ঠিক সেটার বিপরীত। তার মানে এভাবে বলা যেতে পারে, আমি যদি এটাকে এই লব্ধিটাকে যদি আর প্রাইম বলি, আর প্রাইম, তাহলে আগের সিকোয়েন্স অনুযায়ী আমাদের আর ভেক্টর আর আর প্রাইম ভেক্টর পরস্পর বিপরীত এবং সমান, সব দিক থেকে মান সমান আছে, কিন্তু মানগুলোর চিহ্ন কি আছে, বিপরীত আছে বা মাইনাস আছে। আমরা এর আগে করেছিলাম x2 মাইনাস x1, এবার আসছে কত, x1 মাইনাস x2। দুটো কি একসাথে আসবে? না, দুটো একসাথে আসতেছে না, একটু ওয়েট। ওকে, আমরা যদি এবার দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যদি প্রথমে আর ভেক্টরের ক্ষেত্রে যেটা পাচ্ছি এখানে x2 মাইনাস x1, এখানে হচ্ছে x1 মাইনাস x2, দ্যাট মিনস মাইনাস আই আসতেছে আমাদের আর প্রাইমে। একইভাবে জে এর সাথেও মাইনাস জে আসবে, কে এর সাথেও মাইনাস কে আসবে। তাহলে দুটো ছবির ক্ষেত্রে একই বিষয়, শুধু অবস্থানটাতে চেঞ্জ করলাম। তার মানে এটার অ্যাটিটিউডটা অনেকটা এরকমই থাকতেছে, যে অতএব আমরা এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে PQ ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস QP ভেক্টর। এভাবে আমরা দুটা ডিফারেন্ট অবস্থান ভেক্টর থেকে নতুন একটা ভেক্টরকেও হিসাব করতে পারি। সো ওভারঅল ছবিটা যদি আমরা এখানে শেষ করে দিই, কমপ্লিট করি, তার মানে এটা হচ্ছে আমার এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের এটা আমাদের ওয়াই অক্ষ, আর উপরেরটা হচ্ছে আমাদের জেড অক্ষ। দ্যাটস ইট। তো R1 R2 এর পরিচয়টা পরের পিকচারে আমি দিচ্ছি না, একটাই অবস্থান থাকতেছে। তাহলে বোঝা গেল আশা করি যে দুইটা ভেক্টরের যোগ বিয়োগ কীভাবে করতে হয়, এবং যদি দুইটা ভেক্টরকে আমরা অবস্থান ভেক্টরের মাধ্যমে ইন্ডিকেট করি তাহলে সেই ক্ষেত্রে যে নতুন ভেক্টরটা পাচ্ছি সেই নতুন ভেক্টরের ডিরেকশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ।
অর্থাৎ এর মধ্যে কিন্তু আমরা ভেক্টরের যোগবিধি অ্যাপ্লাই করে লব্ধি মানে প্রাপ্ত ভেক্টরটা ক্যালকুলেট করি, কিন্তু স্বাভাবিকভাবে উপাংশ যোগ বিয়োগ করার সময় আমাদের ভেক্টরের যোগবিধি অনুসরণ করার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ আমরা সেম যেটা সহগ থাকে, সে উপাংশ থাকে, সেই উপাংশগুলোকে একটার সাথে আরেকটা যোগ করি। তাহলে এই ছবির মধ্যে আমরা শুধুমাত্র R1 এবং R2 এর পরিচয় যদি দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে R1 ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটার স্থানাঙ্কগুলো লিখে দিই x1 y1 z1, এবং কিউয়ের স্থানাঙ্কটা বলা যাবে এরকম x2 y2 z2। দ্যাটস ইট। তাহলে R1 R2 এখান থেকে আমরা এটাকে তৈরি করে ফেলতে পারতেছি। দিস ইজ x1i y1 j এবং z1k। সো এবার আমরা কিছু এক্সাম্পল দেখলে কীভাবে যোগ বিয়োগ করে সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। এটা তেমন কোনো কঠিন না ভেক্টর যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে। তবে এখানে কিছু একটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি সহগ মাল্টিপ্লাই থাকে তাহলে সেটা কীরকম করে আমরা একটু এবারে ক্যালকুলেশনটা লেফট সাইডে করতে যাচ্ছি। লেকচার খাতায় এগুলো ধারাবাহিকভাবে নিচে নিচে লিখবা, ধারাবাহিকভাবে নিচে নিচে থাকবে। সো আমরা কোশ্চেন এক্সাম্পল আকারে দেখতেছি, এগুলো কোনো অফিসিয়াল কোশ্চেন না, নর্মাল কোশ্চেন। সাপোজ পি ভেক্টর ইজ ইকুয়ালস টু লেখা আছে আমাদের 3i শুধু জে এবং 5k, আর কিউ ভেক্টর এটা ইকুয়ালস টু লেখা আছে শুধু i প্লাস 6j প্লাস 4k। এখন যদি আমাকে এভাবে কোশ্চেন দেয় যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এভাবে একটা কোশ্চেন দিল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, তাহলে সলভটা কীভাবে করব? যেহেতু দুটো স্টেপে অঙ্ক করতে হবে, তাই আমরা এভাবে আলাদা করে প্রথমে নিয়ে নেব যে এখানে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়ালস টু আসবে আই এর সহগ কত আছে, প্রথমটাতে পিতে আছে 3 এবং কিউতে আছে 1, তাহলে 3 প্লাস 1 আই, একইভাবে 1 প্লাস 6 জে এবং 5 প্লাস 4k, তাহলে কত আসতেছে 4i 7j 9k। আবার আমাদের পি মাইনাস কিউ ভেক্টর যদি বলে, এখানে কোনো অবস্থান ভেক্টর নির্ণয় করা হয়নি, জাস্ট দুইটা ভেক্টর যোগ করতে বলছে, যে দুইটা ভেক্টরের অবস্থান ভেক্টর থেকে প্রাপ্ত ভেক্টর এরকম কোনো কোশ্চেন নাই। তাহলে বিয়োগ যদি হয় তাহলে পি থেকে কিউ বিয়োগ করব 3 মাইনাস 1, কারণ আই এর সহগ কিছু লেখা না থাকলে সেটা 1 কাউন্ট হবে, 1 মাইনাস 6 জে এবং 5 মাইনাস 4k। তাহলে এখানে আপাতত পাচ্ছি কত 2i মাইনাস 5j প্লাস 5 মাইনাস 4 মানে 1 অনলি k, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 2i মাইনাস 5j প্লাস k। তার মানে পি মাইনাস কিউ এর স্থানাঙ্ক যদি তুমি হিসাব করো তাহলে এরকম আসবে 2 মাইনাস 5 1। একইভাবে পি প্লাস কিউ এর স্থানাঙ্ক যদি হিসাব করি তাহলে স্থানাঙ্ক আসবে 4, 7, 9। ওকে, তার মানে পি মাইনাস কিউ ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে ভেক্টরের অবস্থান ভেক্টর থাকবে। ওকে, এবার ফাইনাল আনসার আমাদের, ফাইনাল আনসার কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে এটার রেজাল্ট কীভাবে লিখব? প্রথমে পি প্লাস কিউ ভেক্টরের ভ্যালুটা লিখবো আমরা 4i প্লাস 7j প্লাস 9k মাইনাস পি মাইনাস কিউতে গিয়ে লিখব 2i মাইনাস 5j প্লাস k। এবার
ফাইনাল আনসারে যাচ্ছি আমরা। যেহেতু আমাদের বিয়োগ করতে বলছে, তার মানে 4 - 2 এইগুলো একসাথে বিয়োগ, দেন আমরা প্লাস চিহ্নই রাখবো, সবসময় মাঝখানে রাখবো কি প্লাস চিহ্ন, খেয়াল থাকবে। ওকে, 7 -5, তার মানে কি 7 + 5 যে 7 -5, ঠিক আছে। আবারও আমরা প্লাস রাখবো, তারপর আমরা লিখব 9 - 1k। তাহলে রেজাল্ট পাচ্ছি ফাইনালি 2i + 12j + 8k। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এখন কোশ্চেনের মধ্যে যদি এটা না থাকে, এরকম থাকতো মডুলাস অফ পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমাদের কি করতে হতো, এক্সটেনশন অংশের জন্য মডুলাস দিয়ে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মডুলাস ক্লোজ, দেন হিসাব করতে হতো √2 ওই যে a স্কোয়ার প্লাস ay² মানে 12² প্লাস az² মানে 8² এভাবে লিখতে হতো। তারপর এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার আনসার। আবার ধরো এই প্রশ্নটার মধ্যে যদি আমাকে এভাবে লিখতো দ্যাটস ইকুয়ালস টু r ক্যাপ, তাহলে আমাকে বলতে হতো অতএব r ক্যাপ ইজ ইকুয়ালস টু, তখন বাই ডিফল্ট আমরা আর লিখতে পারবো r ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস অফ r ভেক্টর। তখন কি লেখা যেত, তখন আমাদের লিখতে হতো 2i + 12j + 8k। আর নিচে কত আসতো একটু হিসাব করে ফেলি, √2² প্লাস 12² প্লাস 8², তাহলে আমাদের আসছে 2√53। তাহলে আমাদের এখানে হরে বসতো 2 × √53। তাহলে রেজাল্ট ফাইনালি কত আসতো 2/2√53, তার মানে হচ্ছে 1/√53i প্লাস 12/√53 মানে হচ্ছে 6/√53j প্লাস 8/√2√53 মানে হচ্ছে 4/√53k। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই ম্যাথগুলোতে আমাদের এক্সটেনশন অংশ থাকে। তো চাইলে এগুলো আরও কোশ্চেন অ্যাড করা যেতে পারে। সাপোজ এখানে থাকতে পারে যে সামনে একটা 2 থাকতে পারে, 2 থাকলো এখানে একটা 4 থাকলো, তখন এগুলোর রেজাল্টের সাথেও 2 গুণ করতে হবে, এখানে 4 গুণ করতে হবে, এরকম করে করা যেতে পারে। তো আমরা এগুলো যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন ক্যালকুলেশনের মধ্যে এগুলো চলে আসবে আমাদের। আপাতত আমরা থিওরিটা বোঝার চেষ্টা করছি। তো এর মধ্যে আমরা উপাংশের ভেক্টরের যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় সেটা একটা ধারাবাহিক আলোচনা এর মধ্যে শেষ করলাম। পরবর্তী আলোচনা আমাদের ভেক্টরের গুণন নিয়ে থাকবে। আমরা ভেক্টরের গুণ সম্পর্কে জানব, স্কেলার গুণন, ডট গুণন, কীভাবে ভেক্টর গুণ করে এবং গুণফলগুলো কী কন্ডিশনে মেনটেন করে সেটা আলোচনা করব। এর পরবর্তী যে আলোচনাটা থাকবে ভেক্টর ডট ক্রসের পরে, সেটা হচ্ছে ভেক্টরের ক্যালকুলাস। তবে ভেক্টরের ক্যালকুলাসে আমাদের আপাতত যাওয়ার সুযোগ থাকছে না, কারণ আমরা ক্যালকুলাস নিয়ে এখন আলোচনা করিনি, বা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করার পর তারপর আমরা ভেক্টরের এই ডেরিভেটিভসগুলোকে ক্লিয়ারলি বুঝতে পারবো। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে। লেকচার নোটটা খুব সুন্দর করে ধারাবাহিকভাবে গুছানো থাকবে এখন থেকেই, এবং এরপরে আমরা আলোচনা করব ভেক্টরের গুণ নিয়ে। তো আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। ঠিকমতো বাসায় পড়াশোনা করতে হবে আমাদের। আজকে পর্যন্তই, ধন্যবাদ।